মাননীয় ডেপুটি স্পিকার, মাননীয় সদস্যবৃন্দ, দিনের সম্পূরক কার্যসূচি ভুক্ত 2 এর 147 বিধিতে প্রাপ্ত প্রস্তাবের নোটিশ নিয়ে আলোচনা। মাননীয় বিরোধী দলের নেতা জনাব মোহাম্মদ শফিকুর রহমান কর্তৃক 147 বিধিতে সাধারণ আলোচনার জন্য নিম্নলিখিত প্রস্তাব করেছেন। ঢাকায় অবস্থিত কাতার দূতাবাসের সড়কটি কাতারের সাবেক আমির, আধুনিক কাতারের রূপকার ও বাংলাদেশের অকৃত্রিম বন্ধু মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানির নামে নামকরণের বিষয়ে আলোচনা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। এখন আমি মাননীয় বিরোধী দলের নেতা জনাব মোহাম্মদ শফিকুর রহমানকে প্রস্তাবটি উত্থাপন এবং তার উপর বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ শফিকুর রহমান, 188 ঢাকা 15 সংসদ সদস্য, বিরোধী দলীয় নেতা, জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 147 বিধি অনুসারে নিম্নোক্ত প্রস্তাবটি মহান জাতীয় সংসদে বিবেচনা ও সিদ্ধান্তের জন্য উপস্থাপন করছি। যেহেতু কাতারের সাবেক আমির, আধুনিক কাতারের রূপকার এবং বাংলাদেশের অকৃত্রিম বন্ধু মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানি 12 জুলাই 2026 তারিখে ইন্তেকাল করেছেন, যা মুসলিম উম্মা এবং বাংলাদেশের জনগণের জন্য গভীর শোকের বিষয়। যেহেতু কাতারের সাবেক আমির, আধুনিক কাতারের রূপকার এবং বাংলাদেশের অকৃত্রিম বন্ধু মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানি 12 জুলাই, দুঃখিত, আমি প্রথম থেকে আবার পড়ছি। আমি মোহাম্মদ শফিকুর রহমান, 188 ঢাকা 15 সংসদ সদস্য ও বিরোধী দলীয় নেতা, জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 147 বিধি অনুসারে নিম্নোক্ত প্রস্তাবটি জাতীয় সংসদে বিবেচনা এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য উপস্থাপন করছি। যেহেতু কাতারের সাবেক আমির, আধুনিক কাতারের রূপকার এবং বাংলাদেশের অকৃত্রিম বন্ধু মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানি 12 জুলাই 2026 তারিখে ইন্তেকাল করেছেন, যা মুসলিম উম্মা এবং বাংলাদেশের জনগণের জন্য গভীর সুখের বিষয়। তার দূরদর্শী ও প্রজ্ঞাপূর্ণ নেতৃত্বে কাতার একটি আধুনিক, সমৃদ্ধ ও বিশ্ব পরিসরে প্রভাবশালী রাষ্ট্রে পরিণত হয়েছে এবং তার শাসনামলে বাংলাদেশ কাতার দ্বিপাক্ষিক সম্পর্ক এক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে। বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা, দীর্ঘমেয়াদী এলএনজি সহযোগিতা, কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং কাতারে কর্মরত লাখো বাংলাদেশি প্রবাসীর কল্যাণ ও তাদের প্রেরিত বৈদেশিক মুদ্রার মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান সৃষ্টিতে তার ভূমিকা বিশেষভাবে স্মরণীয়। মহান এই ব্যক্তির স্মৃতির প্রতি যথাযথ রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করে ইতিমধ্যেই এই মহান সংসদে সর্বসম্মত শোক প্রস্তাব গৃহীত হয়েছে এবং একই সাথে একদিনের শোকও পালিত হচ্ছে। এর সাথে আমি অধিকতর সম্মান প্রদর্শন এবং আমাদের ভবিষ্যৎ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার স্বার্থে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের স্বীকৃতিস্বরূপ ঢাকায় অবস্থিত কাতার দূতাবাস সড়কটি শেখ হামাদ বিন খলিফা আল থানি সড়ক নামে নামকরণের প্রস্তাব করছি। অতএব আমি প্রস্তাব করছি যে বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 147 বিধি অনুসারে বিষয়টি জাতীয় সংসদে বিবেচনা করে আলোচনাক্রমে সর্বসম্মতিক্রমে গৃহীত হোক এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় সংসদ নেতা ও প্রধানমন্ত্রীকে আমি বিনয়ী অনুরোধ জ্ঞাপন করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় বিরোধী দলের নেতা।
আমি এখন মাননীয় সংসদ নেতা ও মাননীয় প্রধানমন্ত্রীকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় বিরোধী দলীয় নেতা যে প্রস্তাবটি উপস্থাপন করেছেন মাত্র মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানির জন্য, আপনারা মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সকল সংসদ সদস্যকে আমি অবহিত করছি, যদিও সকলেই জানেন যে তার প্রতি সম্মান দেখিয়ে, কাতারের জনগণের প্রতি সম্মান দেখিয়ে, কারণ কাতার এমন একটি দেশ যারা আমাদের উন্নয়ন কর্মকাণ্ডে, দেশের অগ্রযাত্রায় আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে বা করছে এখনো। শুধু তাই নয়, লক্ষ লক্ষ বাংলাদেশিকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়ে কাতার বাংলাদেশের উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন যাত্রাতেও অংশীদার তারা। শুধু তাই নয়, এর ভিতরে যখন মধ্যপ্রাচ্যে হরমুজ প্রণালী নিয়ে একটি পরিস্থিতি তৈরি হয়েছিল এবং কাতার নিজেও বিভিন্নভাবে আক্রান্ত হওয়ার পরেও আমাদের লক্ষ লক্ষ প্রবাসীকে তারা নিজেদের নাগরিকদের মতন তারা তাদের টেক কেয়ার করেছে, তাদের নিরাপত্তা তারা নিশ্চিত করেছে। মাননীয় স্পিকার, এই সকল বিষয় বিবেচনা করি মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানির জন্য আজকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। একই সাথে আমাদের জাতীয় পতাকাকে হাফ মাস্ট করা হয়েছে আজকে। এরই ভিতরে যেটি প্রস্তাবনা সম্মানিত বিরোধী দলীয় নেতা উপস্থাপন করেছেন, আমি এরই ভিতরে গতকালকেই ঢাকা সিটি কর্পোরেশনে একটি উপযুক্ত সড়ক নির্ধারণ করে সেটিকে মরহুমের নামে নামকরণের জন্য আমি এলজিআরডি মন্ত্রণালয়কে গতকালকে মৌখিকভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে মাননীয় স্পিকার। এবং আজকে মাননীয় বিরোধী দলীয় নেতা এই বিষয়টি উপস্থাপন করার জন্য আমি আন্তরিকভাবে সরকারের পক্ষ থেকে মাননীয় বিরোধী দলীয় নেতাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সংসদ নেতা। মাননীয় বিরোধী দলীয় নেতা কর্তৃক 147 বিধিতে আনীত প্রস্তাবের উপর সাধারণ আলোচনা এখানে সমাপ্ত হলো। মাননীয় সদস্যবৃন্দ, চলতি অধিবেশন সমাপ্তি সম্পর্কে আমি মহামান্য রাষ্ট্রপতির আদেশ পেয়েছি। এই আদেশটি পাঠ করে শোনাবার আগে অধিবেশন সমাপ্তি সম্পর্কে বক্তব্য রাখার রেওয়াজ রয়েছে। আমি প্রথমে মাননীয় বিরোধী দলের নেতাকে সমাপনী বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় বিরোধী দলের নেতা, ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আমি অতীতের মতোই গভীর শ্রদ্ধায় আমাদের দূর এবং সম্প্রতি ইতিহাসের সকল শহীদ, সকল যোদ্ধা এবং সকল আহত ও পঙ্গু ভাই বোনদেরকে স্মরণ করছি। যারা চলে গেছেন, মহান রবের দরবারে তাদের শাহাদত কামনা করছি। যারা বেঁচে আছেন, তাদের সুস্থ দীর্ঘ জীবন কামনা করছি। আজকে যেহেতু মাগরিবের আগেই অধিবেশনটি শেষ হওয়ার আশা ব্যক্ত করা হয়েছে, এই জন্যে আমি আমার কথাগুলো সংক্ষেপেই শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এইমাত্র উত্থাপিত একটি প্রস্তাবে তিনি যেভাবে নিজের অভিপ্রায় ব্যক্ত করেছেন এবং আমার প্রস্তাবের জন্য আমাকে অভিনন্দিত করেছেন, আমি ধন্যবাদের সাথে তার কৃতজ্ঞতাও জ্ঞাপন করছি।
এই মহান জাতীয় সংসদ একটি ব্যতিক্রমী সংসদ। আমরা সবসময় বলে আসছি এটি মজলুমের মিলন মেলা। এই সংসদটা যত সুন্দর হয়ে চলবে, বাংলাদেশের মানুষের অন্তর থেকে তত হতাশা দূর হবে, আস্থা বৃদ্ধি পাবে এবং দেশ গড়ার কাজে সকলে এগিয়ে আসার অনুপ্রেরণা পাবে। আমি এই মহান সংসদের অভিভাবক হিসাবে মাননীয় স্পিকারের প্রতি বিনয়ী অনুরোধ করব যে আপনার অভিভাবকত্বের জায়গাটা আপনি সুদৃঢ় করুন। আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে দুর্বল দেখতে পাচ্ছি। আমি চাই আপনি বলিষ্ঠ কমান্ডার হয়ে, অভিভাবক হয়ে এই সংসদ চালাবেন। নীতিবিধির জায়গাগুলো যতদূর সম্ভব পরিপালনে আপনার চেষ্টাকে আপনি ম্যাক্সিমাইজ করবেন। এইমাত্র অতি গুরুত্বপূর্ণ একটি বিল পাশ হলো। এই বিলটা তো দেশের স্বার্থে, সকলের প্রয়োজন, দেশের উন্নয়নের জন্য প্রয়োজন, বেকারত্ব দূর করার জন্য প্রয়োজন, কর্মসংস্থান সৃষ্টির জন্য প্রয়োজন, অর্থনীতির চাকাকে সচল করার জন্য প্রয়োজন। সেই বিলটা মনের মতো করে আমরা অংশগ্রহণ করতে পারলাম না বলে আমাদের আক্ষেপ থেকে গেল। আমরা তো চাই যে এইগুলাতে আমরা মনের মতো করে অংশগ্রহণ করি। আমার অনুরোধ থাকবে ভবিষ্যতে এই লেখুনাগুলা না রেখে আমাদেরকে আমাদের দায়িত্ব পালনের সুযোগ দেবেন। যদি আমরা দায়িত্ব পালনের এই সুযোগ না পাই তাহলে আসলে এখানে বসা এটা অর্থহীন, আমাদের সময়ের অপচয় এবং আমরা যে সময়টুকু কথা বলবো জনগণের অর্থের অপচয়। আমি এই বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করেই আমার মূল বক্তব্যে যাচ্ছি। প্রথমেই সম্প্রতি বন্যায় ভূমিধস এবং পানিতে ডুবে যাদের মৃত্যু হয়েছে, আমার জানা মতো এই সংখ্যাটি ৩৫। আমি তাদের প্রতি, তাদের পরিবারের প্রতি শোক এবং সমবেদনা জ্ঞাপন করছি এবং মরহুমদের, মরহুমাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবারকার বন্যায় 4টি বিভাগ ক্ষতিগ্রস্ত হলেও সবচেয়ে ক্ষতিগ্রস্ত বিভাগের নাম হচ্ছে চট্টগ্রাম, এবং মানুষ যা মারা গিয়েছে ওখানে ওই একটা বিভাগেই সব। এই বিষয়ে সরকার ইতিমধ্যে গুরুত্ব দিয়েছেন, আরও গুরুত্ব দেওয়ার জন্য আমরা আহ্বান জানাই। বিশেষ করে যারা নিহত তাদের পরিবারকে বিশেষ কোনো সহযোগিতা আর্থিকভাবে দেওয়া যায় কিনা এ বিষয়টা কনসিডারেশনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে আমি অনুরোধ করব। অর্থমন্ত্রী যদিও সারা বাংলাদেশের, কিন্তু তিনি তো চট্টগ্রামের সন্তান, তার একটা বিশেষ দায়িত্ববোধ এটা, এটার দিকে তিনি নজর দিবেন, এটা আমি আশা রাখি। এর পাশাপাশি রাজধানী শহর ঢাকা, এটি আমাদের জন্য বেদনার এবং লজ্জার। একটু বৃষ্টি হলেই ভাসতে থাকে, ড্রেনের ময়লা পানিগুলো উপচে পড়ে, জনস্বাস্থ্য হুমকিতে পড়ে, আমাদের সন্তান সন্ততিরা বিশেষভাবে কষ্টে পড়ে, বৃদ্ধ রুগ্ন মানুষগুলোর জন্য নতুন সমস্যা দেখা দেয়। অনেক ক্ষেত্রে এই ময়লা পানি আবার আমাদের পানীয় পানির লাইনের সাথে কোনোভাবে কানেক্টেড হয়ে যায় এবং সেইটাও পলিউটেড হয়। এইসব মিলাইয়া আমরা একটা স্থায়ী, দীর্ঘস্থায়ী সমস্যার মধ্যে পড়ে গেছি। আমি আমাদের সরকারকে অনুরোধ করব যে এই বিষয়ে আমাদের একটা কোঅর্ডিনেটেড এবং ওয়েল থট একটা প্ল্যান আমাদের নেওয়া দরকার। আমার আসনকে আমি মনে করতেছি সবচেয়ে ক্ষতিগ্রস্ত, এটা হতেও পারে, নাও হতে পারে। আমি আমার আসনটির যে দৃশ্য দেখেছি, একদিন আমি গিয়েছি জনগণকে দেখতে, দ্বিতীয় দিন আমি যাইনি লজ্জায়। জবাব কি দেব? মানুষের কাছে তো কোনো জবাব নেই। তবে হ্যাঁ, এটা এই পার্লামেন্টের সৃষ্ট নয়, এই সরকারেরও সৃষ্ট নয়,
এটা অতীতের সমস্ত জঞ্জাল এবং ঝামেলা জমে আজকে এই অবস্থায় আমরা গিয়ে উন্নয়নের জন্য বছর বছর বরাদ্দ হয়েছে বাজেটে, কিন্তু সেই উন্নয়ন অধরা রয়ে গেছে। উন্নয়ন হয়েছে কিছু ব্যক্তির, কিছু গোষ্ঠীর। আমরা এখন একটু জনগণের উন্নয়নটা দেখতে চাই, জনগণের সমস্যার সমাধানটা হোক সেটা আমরা দেখতে চাই। রাজধানী শহর হচ্ছে দেশের ফেস। বিদেশ থেকে যারা কনসিডার করে সিলেটের, রাজশাহীর, ময়মনসিংহের ওয়েদার কেমন এটা বিবেচনায় নেয় না, বিবেচনায় নেয় ঢাকা শহরের ওয়েদারটাকে। এই ফেস দিয়েই দেশটাকে চেনা হয়, যেমন ফেস দিয়ে একটা মানুষকে চেনা হয়। এই ফেসটাকে একটা কোঅর্ডিনেটেড প্ল্যানের মাধ্যমে এনে আমাদের রক্ষা করা দরকার, উজ্জ্বল করে তোলা দরকার। একসময় একজন শাসক বলেছিলেন তিলোত্তমা ঢাকা। তিনি হয়তো চেষ্টা করেছেন, কিন্তু তিলোত্তমা হয়নি। বরঞ্চ এই ঢাকা দিনের পর দিন মলিন হয়ে যাচ্ছে। এই মলিনতার হাত থেকে রাজধানীকে বের করে আনতে হবে মাননীয় স্পিকার। এর জন্য প্রয়োজন হয় বাজেটে বিশেষ বরাদ্দ রাখা উচিত। সেই বিশেষ বরাদ্দ রেখে রাজধানী শহরটাকে অন্তত প্রোটোটাইপ হিসাবে আগে আমরা একটু ভালো করে তুলি, এরপরে আস্তে আস্তে আমরা অন্যদিকে যেতে পারবো। আমরা চাইলেই একদিনে সব পারবো না, কিন্তু বিদেশি মেহমান বলেন, আমাদের বন্ধু রাষ্ট্রের বিভিন্ন কর্ণধার বলেন, আসে তো ঢাকায়। এটা দেখা মাত্র তাদের একটা স্টাডি আমাদের সম্পর্কে হবে, তারা সেভাবেই আমাদের সাথে ডিল করবে। এখান থেকে শুরু হোক, ডিলটা এখান থেকে মারা হোক, সারা বাংলায় ঢেউ উঠবে ইনশাল্লাহ। এই জন্য আমি বিষয়ে এতটুকু রেখেই আগাচ্ছি। শিক্ষা জাতির মেরুদণ্ড। ধন্যবাদ জানাই, শিক্ষা এবং স্বাস্থ্যে এবার অধিকতর বাজেট বরাদ্দ করা হয়েছে, কিন্তু শিক্ষার মৌলিক প্রয়োজনের দিকে আমাদেরকে বেশি নজর দিতে হবে। দুইটা জায়গায়, প্রাইমারি আর টার্সিয়ারি। মাঝখানটা অটোমেটিক্যালি প্রাইমারির ধাক্কাই চলবে। প্রাইমারিতে যে শিক্ষাটা পায় শিক্ষার্থীরা, এটাই সারা জিন্দগি তাদের স্পিরিচুয়াল পাওয়ার তাদেরকে সাপ্লাই দেয়। এই জায়গাটায় আমাদের টেকনিক্যাল এডুকেশনের পাশাপাশি, কর্ম উপযোগী এডুকেশনের পাশাপাশি নৈতিক শিক্ষাটাকে, ধর্মীয় শিক্ষাটাকে সার্ট করা হোক। এটা শুধু ইসলাম ধর্মের শিক্ষা না, এদেশে যতগুলা ধর্মাবলম্বী মানুষ আছে তাদের সকলের সন্তানকে স্বীয় ধর্মে তাদেরকে অভ্যস্ত করে তোলা হোক, পরিচিত করে তোলা হোক। ধর্ম মানুষকে শালীনতা শিখায়, ধর্ম মানুষকে দেশপ্রেম শিখায়, ধর্ম মানুষকে সৎ হতে শিখায়। এই শিক্ষাগুলোর জন্য এই লেভেলগুলোর প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে, যেহেতু 90% মানুষ এখানে মুসলমান এবং সব স্কুল কলেজের একই চিত্র হবে, আগে এই বিষয়টা দেখে পাশাপাশি অন্যদের বিষয়টাও দেখা হোক। এখানে ধর্মীয় শিক্ষক প্রাইমারি থেকেই ডেজিগনেটেড ওয়েতে স্পেশালি নিয়োগ দেওয়া হোক। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, এরাও শিক্ষায় কন্ট্রিবিউশন করে, কিন্তু তারা বড় অবহেলিত। তাদের বিষয়টাও বিবেচনায় নেওয়ার জন্য আরেকবার আমি এখানে অনুরোধ করছি, এর আগেও বলেছি। ফ্যাসিস্ট আমলে রাজনৈতিক আনুকূল্য দিতে গিয়ে অনেক যোগ্য প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়নি, আবার অনেক অযোগ্য প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে। দেখা গেছে পরবর্তী পর্যায়ে ওই সমস্ত কিছু কিছু প্রতিষ্ঠান থেকে একজন ছাত্র পাবলিক এক্সামে পাশ করতে পারেনি, তারা আছে এমপিওভুক্ত হয়ে। আবার কৃতিত্বের সাথে একটা প্রতিষ্ঠান ভালো করে যাচ্ছে, তাদেরকে ডিপ্রাইভ করা হয়েছে। এখন যেন রাজনৈতিক বিবেচনায় এই যন্ত্রণাটা আর না করা হয়, জাতির উপর থেকে যেন এটা তুলে নেওয়া হয়। যথাযথ যাচাই বাছাইয়ের মাধ্যমে যারা এটার উপযুক্ত তাদেরকে এটা দেওয়া হোক, যত দ্রুত সম্ভব এই পদক্ষেপটা নেওয়া হোক। মাননীয় স্পিকার, আমরা এই সংসদে এসেছি জনগণের ম্যান্ডেট নিয়ে। সরকারি দলে বেশিরভাগ লোক, এই জন্যই তো সরকারি দল। বিরোধী দলের সংখ্যাটা কম, তাই বলেই তো আমরা বিরোধী দল, কিন্তু সবাই জনগণের নির্বাচিত প্রতিনিধি। দুটা জিনিস এখানে আমরা গভীর উদ্বেগ, বিস্ময় এবং কষ্টের সাথে লক্ষ্য করছি।
নাম্বার ওয়ান, ইতিমধ্যে এই সরকারের গৃহীত বিভিন্ন আর্থিক পদক্ষেপের মধ্যে আমরা যারা বিরোধী দলীয় সদস্য আমাদের প্রতি ইনসাফ করা হয়নি। 2 ঈদ ছাড়াও বিভিন্ন সময় আমরা বিভিন্নভাবে জানতে পারি, সঠিক মাধ্যমে আমরা জানতে পারি না, শেষ মুহূর্তে গিয়ে তাড়াহুড়া করে আমাদেরকে কিছু দেওয়া হয়। আমাদের অনুরোধ, এই ফেসগুলা যদি অপছন্দ হয় তবুও জনগণের জন্য আপনারা জনগণের অংশটা দিয়ে দেন। আমাদের কারণে আমাদের আসনগুলোতে জনগণ যেন বঞ্চিত না হয়। কারণ বিএনপি তার 31 দফা এবং তার নির্বাচনী ইশতেহারে সুষম উন্নয়নের কথা বলেছে। আমরা সেই সুষম বন্টনটা চাচ্ছি, এর বেশি কিছু চাই না। ইতিমধ্যে সরকারি দলের যারা সংরক্ষিত আসনের সম্মানিত সদস্যবৃন্দ আছেন তাদেরকেও অ্যালটমেন্ট দেওয়া হয়েছে, ফান্ড অ্যালোকেশন করা হয়েছে, কিন্তু আমার জানা মতো বিরোধী দলের কাউকে এটা করা হয়নি। এটা ন্যায্য হবে না, এটা অন্যায্যতা। আমি এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি ব্যক্তিগত পর্যায়ে। আমি আশা করব তিনি অ্যাটেনশন দেবেন। তাদেরকে চাইতে হবে কেন? সবাই যেমন পাবে তারাও তেমন পাবে, এটা তাদের হক। এরপরে এই জাতীয় সংসদে একই সাথে আমরা আরো 50 জন সংসদ সদস্যকে পেয়েছি সংরক্ষিত আসনে। আমরা তাদেরকে প্রথম দিনে অভিনন্দিত করেছি। আমরা একসাথে সবাই মিলেই দেশটা করতে চাই। কিন্তু আমরা লক্ষ্য করলাম বিরোধী দলের এমপিরা যে সমস্ত আসনে আছেন সেখানে সরকারি দলের সংরক্ষিত আসনের সদস্যদেরকে অধিকতর দায়িত্ব দেওয়া হয়েছে। এইটা কি আমি বুঝলাম। আমাদের সাথে তো কোনো আলোচনা করা হয়নি। অবশ্যই তারা ভূমিকা পালন করবেন, তাদের ক্ষেত্র থাকতে হবে। তারা এক একজন 6টা করে আসনের প্রপোর্শনেটলি এসেছেন, 6 জায়গার তারা প্রতিনিধিত্ব করবেন, কোনো সমস্যা নেই। সেটা তো একটা আলাপ আলোচনার ভিত্তিতে হতে পারত। আমাদেরকে আমাদের প্রাপ্যের বেশি তো আর আসন দেওয়া হয়নি। আমরা যে 13টা পাওয়ার কথা সেই 13টাই পেয়েছি। আমাদের আসনগুলোতে এই 13 জনকে যদি আমরা কাজে লাগাই আমাদের সমন্বয় সহযোগিতাটা হবে ওয়ান্ডারফুল। এখানে কোনো কনফ্লিক্ট হবে না, ফ্রিকশন হবে না। কিন্তু যদি আমাদের লোকদেরকে দেই সরকারি দলের ওখানে সদস্যরা যারা আছেন, আর সরকারি দলের সদস্যরা যদি করেন আমাদের এখানে, কনফ্লিক্ট হবে, হচ্ছে, তৈরি হয়ে গেছে। এই সংসদে যখন এই কনসার্নটা আনা হয়েছে তখন একজন সম্মানিত মাননীয় মন্ত্রী বলেছেন যে ওই রকম কোনো অ্যারেঞ্জমেন্ট করা হয়নি। কিন্তু এই সংসদেই দাঁড়িয়ে একজন সংসদ সদস্য সংরক্ষিত আসনের তিনি বলেছেন যে আমার অধিকতর দায়িত্ব এই জেলায় আমি পালন করে এসেছি। এখানে দুইটা বক্তব্য মিলছে না এবং বাস্তবে তাই দেখছি। আমার আরেকটা অনুরোধ, রাষ্ট্রের ট্রেজারির প্রত্যেকটা টাকা সরকারের কাছে, এই পার্লামেন্টের কাছে আমানত। শুধু সরকার না, কারণ এই পার্লামেন্টই অর্থ বিল পাশ করে। এই যে বিভিন্ন জায়গায় ছোট্ট খাটো স্থাপনা হলেও উদ্বোধন করে একটা স্টোন বসাতে হবে, খাজনার চেয়ে বাজনা বড়। এই স্টোন বসাতে গিয়ে একটা পয়সা তো খরচ হয়, এটা একটা কথা। আরেকটা হলো যে এখানে টানাটানি শুরু হয়, কার নাম থাকবে আগে, কার নাম থাকবে না, এগুলা নিয়ে। পয়সাটা জনগণের, আমার নামের দরকারটা কি? এই স্টোন না হলে কি? আর যদি দিতে হয় তাইলে উদ্বোধন এত তারিখ, এই রাস্তা, এই পুল, এই কালভার্ট, এটা বলে আমরা শেষ করতে পারি। এই সমস্ত নামের হাসর কি হয় সে তো চোখের সামনে দেখতেছি। বড় প্লেট হোক আর ছোট প্লেট হোক, সরকার বদলের সাথে সাথে আমাদের ব্যাড কালচারের কারণে একদিকে নামের বন্যা, আরেকদিকে ভাঙচুরের বন্যা। কার সম্পদ নষ্ট হয়, মান সম্মানের উপর আঘাত এবং অর্থের অপচয়। এই বিষয়টা আমি অনুরোধ করব সরকার বিবেচনায় নেবেন। অপচয় রোধ হওয়া দরকার। আর জনগণের পয়সা দিয়ে আমার নামের নাই কোনো দরকার। কারো যদি নামের প্রয়োজন হয়,
নিজের জমি নিজের অর্থ খরচ করে তিনি যদি জনকল্যাণমূলক কোনো প্রতিষ্ঠান করে নাম দিতে চান, যতবার তার প্রয়োজন ততবার নাম দিন, আমাদের কোনো আপত্তি নেই, অর্থটা উনার। কিন্তু জনগণের টাকায়, এটা সরকারি দল বিরোধী দল বলে কোনো কথা না, জনগণের টাকায় আমাদের এই নামের বাহারি আমি বন্ধ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করব। নাম থাকে না তো, বসাইলাম, সরকার যতদিন আছে নাম ততদিন আছে, এই সরকার বদল হয়ে গেল নামও বদল হয়ে যায়। বিশাল বিশাল স্থাপনার নাম বদল হয়ে গেছে এই দেশে, এবং এই নাম বদল করতে গিয়ে শত শত কোটি টাকা অপচয় হয়েছে। আমাদের আন্তর্জাতিক একমাত্র বিমানবন্দরের সাক্ষী, এরকম আরো অনেকগুলা ঘটনা আছে। তো আমি এই বিষয়টাও কগনিজেন্সে নেওয়ার জন্য সরকারকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব। মাননীয় স্পিকার, আমরা এই সংসদে প্রথম দিন অনুরোধ করেছিলাম যে অতীতের খারাপ সংস্কৃতি থেকে আমরা বের হয়ে আসব। এখানে আমরা অবশ্যই সমালোচনা করব, কিন্তু এটা হবে সংসদের ব্যাকরণকে অনুসরণ করে, এটাকে লঙ্ঘন করে না। আলহামদুলিল্লাহ, আমি প্লিজড, আমি পার্শিয়ালি কনভিন্সড, যথেষ্ট উন্নতি হয়েছে। কিন্তু কিছু কিছু ভাইরাস এখনো আমাদের মাঝে ক্রিয়াশীল আছে, এটাও দূর হয়ে যাক দোয়া করি। আমাদেরকে অনেক কিছু বলা হচ্ছে, বিভিন্ন দিক থেকে আমাদেরকে নেগেটিভলি ক্রিটিসাইজ করা হচ্ছে যে আপনারা এত ভদ্র কেন, এত পজিটিভ কেন, এত নমনীয় কেন, আপনারা গরম করতে পারেন না? গরম করার জন্য তো চুলা আছে, এটাকে গরম করে কি করব? কিছু পাক করতে হলে চুলায় বসাবো, এখানে কেন? এটা যুক্তি বুদ্ধির আইনের জায়গা, এটা বিধি অনুসরণের জায়গা, এটা আমরা এটা করে এখানে চলি। তবে এটা একতরফা হবে না। এক ভদ্রলোককে জিজ্ঞেস করা হলো বিয়ে শাদী করবো না, বলে যে 50% কনফার্ম। বলে এটা কি বুঝলাম না, বলে যে পাত্রী আমার দারুণ চয়েস হয়েছে। তো প্রস্তাব দিয়েছে, কয় জি না। তো প্রস্তাব দিলা না, তো 50% কনফার্ম হলো কেন? বলে যে আমি তো পছন্দ করেছি। এখন ওইদিকে প্রস্তাব যাওয়ার পরে যদি ওরা বলে নো, তাহলে 100% নো। স্বাভাবিকভাবেই একতরফের সদিচ্ছায় কিছু হবে না, এখানে সকলের সদিচ্ছা থাকতে হবে। এই সদিচ্ছার ক্ষেত্রটা তৈরি করা আমাদের সকলের পবিত্র নৈতিক দায়িত্ব। আসুন না, আমি আবারও বলি যে একটা পার্লামেন্ট এমন করি যে এই পার্লামেন্টে যুক্তি থাকবে, একে অন্যের সমালোচনা থাকবে, কিন্তু এটার মধ্যে আমরা যেন সীমা লঙ্ঘন না করি। কাউকে পেইন দেওয়া, খুঁটা দেওয়া, অবভিয়াসলি আপনি যখন একজনকে পেইন দিবেন, অন্তত সমপরিমাণ পেইন সহ্য করার জন্য আপনাকেও প্রস্তুত থাকতে হবে। এটা তো কোনো ভালো জিনিস হবে না। আমরা এই কালচারটা ত্যাগ করে এখান থেকে বের হয়ে আসা উচিত। মাননীয় স্পিকার, বাংলাদেশে যেদিকে যাবেন সেদিকেই আপনি সমস্যার কথা শুনবেন। সমস্যা আর কোনো অন্ত নাই। আমাদের সড়কগুলা পড়ে আছে অনেক দিন ধরে, কাজ চলছে, শেষ হবে কখন কেউ জানে না। তারা আশায় বুক বেঁধে আছে যে একসময় শেষ হবে, কিন্তু শেষ হওয়ার আগেই দেখা যাবে আরেক জায়গায় ভেঙে গেছে। তো এই জায়গাগুলা এবার মাননীয় অর্থমন্ত্রী মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আর্থিক খাতে শৃঙ্খলা ফিরে আনা, এটা সরকারের প্রথম অগ্রাধিকার। আমরা এই জিনিসটা দেখতে চাচ্ছি। আমরা দেখতে চাই এই পার্লামেন্ট থেকে শুরু করে সর্বত্র এটার প্রতিফলন ঘটছে। ব্যাংক, বিমা সেক্টর, কর্পোরেশন, স্টক মার্কেট, সব জায়গায় একটা শৃঙ্খলা ফিরে আসছে, এটা দেখতে চাই। এখন যিনি অর্থমন্ত্রী, তিনি একসময় চিটাগাং স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ছিলেন। সেই সময় আমারও ছোট্ট একটা হাউস ছিল, একটা মেম্বারশিপ বা ব্রোকারেজ ছিল আমার।
ঢাকা স্টক এক্সচেঞ্জ অটোমেশনে যাওয়ার আগে চিটাগাং এক স্টক এক্সচেঞ্জ তার নেতৃত্বে অটোমেটেড হয়েছিল। তিনি একজন ডাইনামিক মানুষ, তিনি চাইলে পারবেন, এই আস্থা আমাদের আছে। কিন্তু সমস্যা এক জায়গায়, এটা সরিষার মধ্যে। ওই সরিষাগুলাকে পুড়িয়ে ফেলতে হবে, ওই সরিষাগুলা ক্রাশ করে তেল বের করে সমাজে বিক্রি করে বন্টন করে দিতে হবে। এই সরিষার নাম হচ্ছে দুর্নীতি। দুর্নীতির পৃষ্ঠপোষক যদি এই সংসদ না হয়, আমি অ্যাবসলিউটলি কনফিডেন্ট বাংলাদেশ থেকে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে। কিন্তু আমাদের যদি আশ্রয় প্রশ্রয় থাকে, লাইকিং ডিসলাইকিং এইগুলা যদি ক্রিয়াশীল থাকে, দুর্নীতি বাংলাদেশ থেকে বিদায় নেওয়ার কোনো কারণ নেই। কেউ দায় দেন আমলাদেরকে, কেউ দায় দেন ব্যবসায়ীদেরকে, কেউ দায় দেন রাজনীতিবিদদেরকে। আমি বলি যে দায় আমাদের সবার, কারো একার নয়। একা কোনো সেক্টরকে আলাদাভাবে দুর্নীতিমুক্ত করা অসম্ভব। এর একটা সমন্বিত উদ্যোগ লাগবে, একটা জায়গা লাগবে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন দুর্নীতি থেকে টুটি চেপে ধরবেন। আমরা আপাতত চাচ্ছি দুর্নীতির হাত চেপে ধরেন এবং হাতের মধ্যে কড়া লাগাই দেন, হ্যান্ডকাপ পরাই দেন, দিয়ে বলেন যে আর বাড়াবাড়ি করলে পায়েও তোমাকে ক্রস বেড়ি লাগাই দেব। এরপরে যদি আর বাড়াবাড়ি করো তাইলে ঠিকই মুখে তালা দিয়ে দেব, তখন টুটি চেপে ধরা হবে ইনশাল্লাহ। এই ক্ষেত্রে যদি এই দুর্নীতির সাথে আমি কিংবা এখানকার কেউ জড়িত থাকে, কাউকেই ছাড় দেওয়া উচিত নয়। আমি পার্টিকুলারলি কাউকে এটার দ্বারা মিন করছি না, আমি এটার কালেকটিভ রেসপন্সিবিলিটি আছে বলে আমি মনে করি। দুর্গন্ধযুক্ত বাতাস বইছে আর আমি ফিনফিনা গাড়ির ভিতরে বসে আছি, কিছু হলেও ওই ছিদ্রপথে এসে আমার নাকেও ঢুকবে সেই দুর্গন্ধ, এটাই স্বাভাবিক। এই জন্য আমরা কেউ নিজেকে ফিরিস্তা দাবি করতে পারি না। আমরা ভুলের ঊর্ধ্বে, আমরা সব অপরাধের ঊর্ধ্বে, এ দাবি জীবনে আমি করব না এবং আমি মনে করি কারোই করা উচিত না। কিন্তু নিজের ভুলটাকে বোঝা হচ্ছে সবচেয়ে বড় যোগ্যতা। এটা আমার ভুল, এইটা বুঝে যারা প্লে করবেন আলহামদুলিল্লাহ তারা ভালো করবেন। যারা এটা বুঝতে ব্যর্থ হবেন তারা সমাজের জন্য ভালো কিছু করতে পারবেন না। মাননীয় স্পিকার, কথা বলতে গেলে অনেক কথা আছে, এর কোনো শেষ নাই। জুলাই সংক্রান্ত যে কথাগুলো আমরা গতকাল বলেছি, আজকে একটাও আমি আর রিপিট করতে চাই না। এই সংসদ শুনেছে, আবার শোনার দরকার নেই। আমাদের প্রত্যাশা, আমরা সরকারি দল থেকেও বলছি জুলাই আমাদের, বিরোধী দল থেকেও বলছি জুলাই আমাদের। তাহলে এই জুলাইটা যেন সত্যিকারেই আমাদের হয়, সেটা আমরা দেখতে চাই। ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী, তার নেতৃত্বে ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছেন জুলাই স্মৃতি জাদুঘর 5 আগস্ট খুলে দেবেন। এটি আপামর জনগণের একটা আকাঙ্ক্ষার জায়গা ছিল। আর জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ব্যাপারে আশ্বাস শুনেছি, এটার জন্য অগ্রিম ধন্যবাদ জানাই রাখলাম। আমি অনুরোধ করব জুলাইকে ইতিহাসের পাতায় তুলে ধরার জন্য, এবং এই কাজটা সরকারকে করতে হবে। মাননীয় মন্ত্রী আছেন, তিনি এটাতে গুরুত্ব দিবেন। জুলাই অধিদপ্তর যেটা করেছেন তার আওতায় শহীদদের প্রোফাইল, তার আওতায় আহত পঙ্গু যারা আছে তাদেরকে তুলে আনার এই বিষয়টা ইতিহাসের অংশ হিসাবে সংরক্ষণের তিনি কার্যকরী উদ্যোগ নেবেন, এটা আমি আশা করি। মাননীয় স্পিকার, যেহেতু ছুটির জন্য সবাই মুখিয়ে আছে আর সারা বাংলাদেশ এখন কম বেশি বন্যায় ক্ষতিগ্রস্ত, এই জন্য আমি আমার কথা আজকে আর বাড়ালাম না। কথা আরো অনেক বলা যাবে আল্লাহ তৌফিক দিলে। শুধু আমাদের গরিব সহকর্মীদের ব্যাপারে একটা কথা বলতে চাই। আমার এখন লজ্জা হচ্ছে এখানে বলতে হচ্ছে এটা। আমি 2 বার যেখানে বলার সেখানে বলেছি, তার আংশিক বাস্তবায়ন হয়েছে। এখনো
কিছু কিছু আমাদের এই সচিবালয়ের অধীনে কিছু লোকের পাওনা এখনো রয়ে গেছে। এই গরিবদেরকে আটকাইয়া রাখিয়েন না, ওদেরটা দিয়ে দেন। এটা আমি বিশেষ করে সচিব মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। এটা আপনার কাজ, আপনি এটা শেষ করেন। ওরা আর আমাদের কাছে এসে বলুক, এটা আমরা শুনতে চাই না। এদের বিষয়টা যত তাড়াতাড়ি পারেন এটা সমাধান করেন। শেষ পর্যায়ে এসে আমি এই সংসদ, বিশেষ করে বাজেট অধিবেশন পরিচালনায় সংসদ সচিবালয়ের সম্মানিত আমাদের সহকর্মীবৃন্দ, তারা অক্লান্ত পরিশ্রম করেছে। এর সাথে সম্পৃক্ত যত উইং আছে, সিকিউরিটি ডিপার্টমেন্ট থেকে শুরু করে, গণমাধ্যম থেকে শুরু করে, রেওয়াজ অনুযায়ী বাজেট সেশন যখন শেষ হয় তখন তাদেরকে 1 মাসের বেতনের সমপরিমাণ ইনসেন্টিভ দেওয়া হয়, যেই বেতনটা এখন তারা ভোগ করছে। সমস্ত কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ যারাই আছেন তারা রেগুলার বেসিসে থাকুন অথবা অ্যাডহক বেসিসে থাকুন, যেভাবেই থাকুন, তাদের সকলের জন্য আমি প্রস্তাব করছি এটা যেন বরাদ্দ করা হয়, তাদেরকে দেওয়া হয়। আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং সংসদ নেতাকে আপনার মাধ্যমে অনুরোধ করব, আমার এই প্রস্তাবটা তিনি সমর্থন করে, গ্রহণ করে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মাননীয় বিরোধী দলের নেতা। I sincerely thank you for expressing your concern regarding the chair. Thank you. আমি এখন মাননীয় সংসদ নেতা ও মাননীয় প্রধানমন্ত্রীকে সমাপনী বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে আন্তরিক ধন্যবাদ। মাননীয় স্পিকার, উপস্থিত এই মহান সংসদের সকল সদস্যবৃন্দ, আমরা আজকে জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এবং প্রথম বাজেট অধিবেশন শেষ করতে যাচ্ছি। অবশ্যই আমি মনে করি, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি, একজন সংসদ সদস্য হিসাবে মাননীয় স্পিকার আমি মনে করি আজকে এই মুহূর্তে আমাদের এই মুহূর্তটি একটি ঐতিহাসিক মুহূর্ত। কারণ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের মানুষের দ্বারা নির্বাচিত জাতীয় সংসদ বহু বছর পরে সেই সংসদে জনগণের সত্যিকার নির্বাচিত প্রতিনিধিরা আলোচনা করে একটি বাজেট পাশ করেছে। সেজন্যই মাননীয় স্পিকার, এই মুহূর্তটি একটি ঐতিহাসিক মুহূর্ত। মাননীয় স্পিকার, বাজেট অধিবেশনের যেদিন বাজেট পাশ হয় সেদিন আমার বক্তব্যে আমি বলেছিলাম আমাদের উদ্দেশ্য, সরকারের উদ্দেশ্য এবং সরকারের লক্ষ্য ছিল এমন একটি বাজেট উপস্থাপন করা, এমন একটি বাজেট তৈরি করা যেটিকে আমরা বলতে পারি জনগণের জন্য জীবন বান্ধব বাজেট। মাননীয় স্পিকার, অতীতে আমরা দেখেছি অধিকাংশ সময়, সব সময় না হলে অধিকাংশ সময়, বাজেট উপস্থাপনের পরেই বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিভাবে তাদের রিয়াকশনগুলো জানিয়েছিল। বাট এই বছর আমরা বাজেট উপস্থাপনের পরে বাজেট নিয়ে যে সকল সংগঠন বিভিন্ন সময় চুলচেরা বিশ্লেষণ করে থাকে, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে তারাও বলেছে যে এই বাজেটটি অনেকটাই জনবান্ধব। এই বাজেটকে আমরা যা করতে চেয়েছি
সেই সকল সংস্থা বা সংগঠনও মনে করে যে আমরা সেটি করতে সক্ষম হব। তবে মাননীয় স্পিকার, এই বাজেটের সুফল যদি জনগণের কাছে পৌঁছে দিতে হয়, এই বাজেটের সুফল যদি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হয়, তাহলে অবশ্যই মাননীয় স্পিকার, আমি সরকারি প্রশাসন কিংবা বিভিন্ন বেসরকারি কর্তৃপক্ষ সবার সহযোগিতা কামনা করি। মাননীয় স্পিকার, আমি এই সংসদের সকল সংসদ সদস্য এবং দেশের গণতান্ত্রিককামী জনগণকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই, কারণ জনগণের কাঙ্ক্ষিত এই সংসদ প্রত্যেক সংসদ সদস্যের প্রচেষ্টায় জনগণের সংসদ হয়ে উঠেছে। আজও যেমন মাননীয় স্পিকার, একটি বিল উপস্থাপনকে কেন্দ্র করে আমাদের মধ্যে হয়তো দ্বিমত আছে, কিন্তু সংসদের উভয় পক্ষ প্রাণবন্ত আলোচনা করেছে এবং প্রাণবন্ত আলোচনা করার মাধ্যমে প্রত্যেক যারা যারা আলোচনায় অংশগ্রহণ করেছেন, এমনকি মাননীয় বিরোধী দলীয় নেতাও সেই আলোচনায় সংক্ষিপ্তভাবে অংশগ্রহণ করেছেন। এই আলোচনার মাধ্যমে যে যার চিন্তা উপস্থাপন করতে সক্ষম হয়েছেন। মাননীয় স্পিকার, এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য, এটাই হচ্ছে সংসদীয় গণতন্ত্রের মাধুর্য। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি সকল সংসদ সদস্যকে এই অধিবেশনে অংশগ্রহণ করে আমরা গণতান্ত্রিকভাবে যে প্রত্যেকটি সিদ্ধান্ত গ্রহণ করতে পেরেছি, তার জন্য আমার পক্ষ থেকে আমি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, এবার আমি স্মরণ করতে চাই কিছু মানুষকে, কিছু সময় যে মানুষগুলো তাদের জীবনকে উৎসর্গ করেছিলেন এবং তাদের উৎসর্গকৃত জীবনের জন্যই, যে জীবনকে তারা উৎসর্গ করেছেন, তার জন্যই আজ আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি। মাননীয় স্পিকার, আমি স্মরণ করতে চাই 1971 সালে স্বাধীনতা অর্জনের যুদ্ধে যে সকল মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন। আমি স্মরণ করতে চাই 1975 সালের 7ই নভেম্বর সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লব। আমি স্মরণ করতে চাই 2013 সালের শাপলা চত্বরে গণহত্যার যে সকল ব্যক্তি শহীদ হয়েছেন। স্মরণ করতে চাই 1990 সালের স্বৈরাচারী বিরোধী আন্দোলনে যে সকল রাজনৈতিক কর্মী শহীদ হয়েছেন, যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। স্মরণ করতে চাই 2009 সালের বিডিআরে বিদ্রোহের নামে যে হত্যাযজ্ঞের কালো অধ্যায়, যে অফিসাররা শহীদ হয়েছেন। মাননীয় স্পিকার, 1.5 দশকের ফ্যাসিবাদী আন্দোলনের বিরুদ্ধে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে গিয়ে বিরোধী রাজনৈতিক দল এবং অসংখ্য অরাজনৈতিক ব্যক্তি যারা বিভিন্নভাবে শহীদ হয়েছেন, নির্যাতিত হয়েছেন, হত্যা গুমের শিকার হয়েছেন, সেই মানুষগুলোকে আমি স্মরণ করতে চাই। মাননীয় স্পিকার, 2024 সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষায় রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে জনগণের সেই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, সেই শহীদদেরকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই। মাননীয় স্পিকার, বাংলাদেশের স্বাধীনতার পর বিভিন্ন সময়ে ইতিহাসের বাঁকে বাঁকে এমন প্রতিটি আন্দোলন সংগ্রামে অসংখ্য অগণিত মানুষ, যাদের নাম আমরা জানি না, যাদের অনেককেই হয়তো আমরা চিনি না, এই মুহূর্তে, আজকের এই দিনে, এই ঐতিহাসিক মুহূর্তে সকল ব্যক্তির প্রতি আমি শ্রদ্ধা জানাতে চাই, তাদের রুহের মাগফিরাত কামনা করতে চাই। মাননীয় স্পিকার, এই সংসদে দাঁড়িয়ে আজ
যখন আমরা আলোচনা করছি সেই সময়টি হচ্ছে জুলাই মাস। 2024 সালের জুলাই মাসে শুরু হওয়া যে আন্দোলন ছিল, সেই আন্দোলনটি পরবর্তীতে গণ অভ্যুত্থানে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রূপ নিয়েছিল। মাননীয় স্পিকার, 2024 সালের বীর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে জুলাই শহীদদের আমি বিশেষভাবে স্মরণ করতে চাই আজকের এই সংসদ অধিবেশনে। মাননীয় স্পিকার, আজও আমরা উভয় পক্ষ আলোচনা প্রসঙ্গে আমরা উল্লেখ করেছি যে দেশ স্বাধীনে যারা জীবনকে উৎসর্গ করেছেন, যারা আহত হয়েছেন, সেই সকল মুক্তিযোদ্ধাদের যেমন আমরা এখনো ঋণ শোধ করছি, সেভাবে একইভাবে আমরা বিগত 17 বছর ধরে যে সকল রাজনৈতিক কর্মী বিভিন্ন দলের তারা যেভাবে নিজেদেরকে উৎসর্গ করেছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, ঠিক একইভাবে জুলাই যোদ্ধা যারা নিজেদেরকে উৎসর্গ করেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমরা সরকারের পক্ষ থেকে, শুধু সরকার না, আমি বলবো এক্ষেত্রে বিরোধী দলেও একসাথে, বিরোধী দল এবং সরকার একই সাথে উভয় পক্ষ আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এই সকল মানুষের পাশে রাষ্ট্রীয় অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে আমরা তাদের পাশে দাঁড়াবো। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এই দেশের একজন নাগরিক হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে, একজন নির্বাচিত প্রতিনিধি হিসাবে, জনগণের একজন নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমি বিশ্বাস করি আমাদের শহীদগণ এমন একটি বাংলাদেশ চেয়েছিলেন যে বাংলাদেশে ন্যায়পরায়ণতা এবং ন্যায় বিচারই হবে শেষ কথা, যে বাংলাদেশে ধনী অথবা গরিব কেউই বৈষম্যের শিকার হবেন না। এবং দৃঢ়ভাবে আমরা প্রত্যেকে বিশ্বাস করি সেই বাংলাদেশ, যে বাংলাদেশে চরমপন্থা কিংবা উগ্রবাদের কোন রকম ঠাঁই হবে না। মাননীয় স্পিকার, যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার নামে কেউ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করবে না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, যে বিষয়গুলো আপনার সামনে উল্লেখ করলাম, আমি মনে করি এই বিষয়গুলোকেই অ্যাড্রেস করা, সঠিকভাবে অ্যাড্রেস করাই আমাদের সবার কর্তব্য। আমাদের শহীদদের প্রত্যাশিত বাংলাদেশ প্রতিষ্ঠা যদি আমরা করতে চাই, তাদের রক্তের ঋণ যদি আমরা শোধ করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলোকে অ্যাড্রেস করার মাধ্যমেই আমরা তাদের সেই ঋণ পরিশোধ করতে সক্ষম হব হয়তো। মাননীয় স্পিকার, বর্তমান সরকার বাংলাদেশের জনগণ দ্বারা নির্বাচিত একটি সরকার। অবশ্যই এই সরকারের লক্ষ্য একটি, জনগণ, জনগণ এবং বাংলাদেশের জনগণ। এবং সে কারণে মাননীয় স্পিকার, বর্তমান সরকার চায় বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য, যেখানে সমাজের প্রতিটি শ্রেণী, প্রতিটি মানুষ, পেশার মানুষ রাষ্ট্রীয় সেবা কমপক্ষে পাবেন। এবং এই পরিকল্পনা বাস্তবায়নের জন্যই মাননীয় স্পিকার ইতিমধ্যেই সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্পোর্টস কার্ড, ইমাম মুয়াজ্জেম সহ অন্যান্য ধর্মীয় গুরুদের সম্মানী দেওয়ার যে বিষয়টি আমরা উল্লেখ করেছিলাম, প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই কাজগুলো মাননীয় স্পিকার আমরা শুরু করেছি। মাননীয় স্পিকার, এই সংসদে দাঁড়িয়ে আমি আগেও বলেছিলাম বাজেট অধিবেশন উপস্থাপনের সময়, আজ আবার উল্লেখ করতে চাই মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জানাতে চাই আমার বিরোধী দলীয় বন্ধুদেরকেও। গতকাল কি একজন বিরোধী দলীয় সংসদ সদস্য, মাননীয় সংসদ সদস্য দাঁড়িয়ে জিজ্ঞেস করেছেন যে কবে তার এলাকায় ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। মাননীয় স্পিকার, বিএনপির এই পলিসি বা বিএনপির এই সিদ্ধান্তকে সমর্থন দেওয়ার জন্য আমি মাননীয় বিরোধী দলীয় নেতা সহ সকল বিরোধী দলীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাতে চাই। মাননীয় স্পিকার, আপনি নিজেও একজন কৃষকের সন্তান।
এই দেশের অধিকাংশ মানুষ, অধিকাংশ পরিবার কোনো না কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত। আমার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিগত নির্বাচনের আগে বাংলাদেশের মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমার দল যদি বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে আল্লাহর রহমতে সরকার গঠনে সক্ষম হয়, আমরা তাহলে 10,000 টাকা পর্যন্ত যে সকল কৃষকের কৃষি ঋণ ছিল মাননীয় স্পিকার, আমরা সেগুলো পরিশোধ করব। মাননীয় স্পিকার, সেগুলো সরকার থেকে পরিশোধ করব, অর্থাৎ সেগুলো সুদ সহ ঋণ আমরা মওকুফ করে দেব। মাননীয় স্পিকার, আমরা সরকার গঠন করার সাথে সাথে প্রথম ক্যাবিনেট মিটিংয়ে আমরা সেই সিদ্ধান্ত নিয়েছি, যার ফলে সমগ্র বাংলাদেশে 13 লক্ষ কৃষক যাদের ঋণ 10,000 টাকা ছিল সুদ সহ সেই ঋণকে মওকুফ করে দেওয়া হয়েছে মাননীয় স্পিকার। কারণ আগেই আমি বলেছি মাননীয় স্পিকার, আমাদের লক্ষ্য হচ্ছে একটি রাষ্ট্র গঠন, একটি দেশ গঠন, যেখানে আমাদের মূল লক্ষ্যই হবে জনগণ। মাননীয় স্পিকার, সরকারের পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত নির্বাচিত প্রতিটি সেক্টরের মানুষের কাছে আর্থিক সুবিধা সম্মিলিত বিভিন্ন ধরনের যে সকল কার্ডগুলো আছে, আমরা সফলভাবে সেগুলো পৌঁছে দেওয়ার কাজ পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে শুরু করেছি। কিন্তু মাননীয় স্পিকার, এই সবগুলোকে এক সময় আমরা একটি কার্ডের মধ্যে নিয়ে আসতে চাই এবং সেজন্যই মাননীয় স্পিকার আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি পর্যায়ক্রমিকভাবে আমরা সবগুলো, সেটি কৃষক কার্ড হোক, সেটি ফ্যামিলি কার্ড হোক, সেটি প্রবাসী কার্ড হোক, সেটি ইমাম মুয়াজ্জিম সাহেবদেরকে যে সম্মানী দেওয়া হচ্ছে সেটির কার্ড হোক, সবকিছু আমরা ইউনিভার্সাল কার্ড নামে একটি কার্ডের ভিতরেই আমরা সবকিছু নিয়ে আসব। মাননীয় স্পিকার, আগেও বলেছি, আবারও বলছি, একজন নাগরিক হিসাবে, একজন রাজনীতিবিদ, রাজনৈতিক কর্মী হিসাবে, একজন জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমি বিশ্বাস করি, রাষ্ট্র যদি নাগরিকদের দায় মেটাতে ব্যর্থ হয় তাহলে জনগণ এবং রাষ্ট্র উভয়ই দুর্বল হয়ে পড়বে। মাননীয় স্পিকার, আমি মনে করি এই সকল সুবিধা নাগরিকদের প্রতি রাষ্ট্রের করুণা নয়, বরং এই সকল যেগুলো আমরা দিতে চাইছি, যেগুলো আমরা কাজগুলো করতে চাইছি, এগুলো হচ্ছে রাষ্ট্রের দায় জনগণের প্রতি। মাননীয় স্পিকার, ভবিষ্যতে যদি আমরা স্বৈরাচারকে তাবেদার রুখতে চাই, স্বৈরাচার তাবেদারকে রুখতে চাই, তাহলে অবশ্যই রাষ্ট্র এবং জনগণকে রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে হবে। মাননীয় স্পিকার, বর্তমান সরকার শুধু যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সহযোগিতা করার জন্য বিভিন্ন রকম কার্ড যে প্রদান করবে তা নয়, আর্থিক সহায়তা হয়তো আমরা অবশ্যই তৈরি করব জনগণকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করে তোলার জন্য, বিশেষ করে যারা ডিপ্রাইভ অংশ, জনগণের যে অংশটি ডিপ্রাইভ। কিন্তু মাননীয় স্পিকার, একই সাথে আমাদের আরেকটি অন্যতম মূল লক্ষ্য হচ্ছে এই দেশে, বাংলাদেশে কর্মক্ষম যে জনশক্তি রয়েছে, সেই কর্মক্ষম জনশক্তির জন্য কর্মসংস্থানের সৃষ্টি করা, কর্মসংস্থানের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা। মাননীয় স্পিকার, সেজন্যই বিভিন্ন সেক্টরে আমরা ভাগ করে করে পরিকল্পনা গ্রহণ করেছি, যার ফলে আমরা প্রত্যাশা করি, আমরা আশা করি ইনশাআল্লাহ আমরা লক্ষ্য নয় কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে আমরা সক্ষম হব পর্যায়ক্রমিকভাবে। মাননীয় স্পিকার, জনশক্তি রফতানি ছাড়াও দেশের ভিতরে বিভিন্ন তথ্য প্রযুক্তি খাতে আমরা 10 লক্ষ কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা গ্রহণ করেছি। একই সাথে মাননীয় স্পিকার, যোগাযোগ পরিবহন খাতের এছাড়া ব্লু ইকোনমি বলতে আমরা যেটা বুঝি, সেই সামুদ্রিক সম্পদ আহরণ এবং ইকো ট্যুরিজমের খাতেও মাননীয় স্পিকার 10 লক্ষ কর্মসংস্থান আমরা সৃষ্টির চেষ্টা করছি। মাননীয় স্পিকার, এর বাইরেও বিদেশের কর্মসংস্থান ইজি করার জন্য, সহজ করার জন্য আমরা বিভিন্ন ভাষা এবং দক্ষতা প্রশিক্ষণও আমরা চালু করেছি। মাননীয় স্পিকার, চাহিদা ভিত্তিক এবং যুব উপযোগী শিক্ষা, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান প্রশিক্ষণ এবং ক্যারিয়ার সেন্টার স্থাপনও আমাদের এই পরিকল্পনা মাননীয় স্পিকার এগিয়ে চলছে। মাননীয় স্পিকার, বাজেট অধিবেশনে মাননীয় অর্থমন্ত্রী উপস্থাপন করেছেন যে কোন প্রেক্ষাপটে কি পরিস্থিতিতে আমরা বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করেছি। মাননীয় স্পিকার, ঋণ নির্ভর অর্থনীতিকে
আমরা পরিণত করতে চাই বিনিয়োগ নির্ভর অর্থনীতি। এবং আমাদের সরকারের যে মূল যে কটি পরিকল্পনা তার অন্যতমই হচ্ছে যে বিনিয়োগ নির্ভর থেকে অর্থনীতিকে ঋণ নির্ভর থেকে অর্থনীতিকে আমরা বিনিয়োগ নির্ভর অর্থনীতিতে পরিণত করব, কর্মসংস্থান সৃষ্টি করব, সম্পদ তৈরিতে আমরা বিনিয়োগ নির্ভর অর্থনীতি হবে আমাদের প্রধান চালিকা শক্তি মাননীয় স্পিকার। এবং সেই কারণেই বর্তমান সরকার সকল পরিকল্পনা এমনভাবে তৈরি করেছে যাতে ইনশাআল্লাহ 2034 সালের মধ্যে আমরা $1 ট্রিলিয়ন অর্থনীতির কাছাকাছি চলে যেতে পারি। মাননীয় স্পিকার, পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন, বৃক্ষরোপণ কর্মসূচি দেশকে শুধুমাত্র রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবেই শক্তিশালী করবে না, বরং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশের ভূমিকে বসবাসযোগ্য করে তুলতেও বর্তমান সরকার আমরা নির্দিষ্ট কতগুলি পরিকল্পনা গ্রহণ করেছি। মাননীয় স্পিকার, আগামী 5 বছর স্বেচ্ছাশ্রম এবং সরকারি উদ্যোগে আমরা সারা দেশে 25 কোটি বৃক্ষরোপণ বা সবুজ কর্মসংস্থান সৃষ্টির কাজ আমরা হাতে নিয়েছি। মাননীয় স্পিকার, আজকের অধিবেশনের প্রথম পাঠে আমি বলেছিলাম যে আজকে সকালে আমি প্রাথমিক স্কুলের বাচ্চাদের একটি অনুষ্ঠানে যোগদান করেছিলাম। সেই অনুষ্ঠানেও সেইখানে আমি নিজে এবং অনলাইনে কানেক্টেড হয়ে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন উপজেলায় সাথে স্কুলগুলোর সাথে কানেক্টেড হয়ে মাননীয় স্পিকার আজকে সকলে আমরা প্রায় 2 লক্ষ গাছের চারা আমরা রোপণ করেছি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, যে 25 কোটি গাছ বা 25 কোটি বৃক্ষরোপণের আমরা পরিকল্পনা গ্রহণ করেছি সেটিকে সফল করার জন্য প্রতি বছর ইনশাআল্লাহ আমরা 5 কোটি বৃক্ষ রোপণ করতে চাই। এবং এই যে বৃক্ষগুলি রোপণ করা হবে মাননীয় স্পিকার, তার জন্য তো অবশ্যই চারা উৎপাদন করতে হবে। এবং এই চারা উৎপাদন করার জন্য মাননীয় স্পিকার আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে 10,000 নতুন নার্সারি উদ্যোক্তা গড়ে তোলা হবে। যেই 10,000 নার্সারি মাননীয় স্পিকার গড়ে তোলা হবে, সেই 10,000 নার্সারিতে আমরা আশা করছি যে ইনশাআল্লাহ 2.5 লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এই 10,000 নার্সারিতে। মাননীয় স্পিকার, এছাড়াও ভূমি ব্যবস্থাপনা, বন্দর ব্যবস্থাপনা, গ্রামীণ ও নগর অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি নির্ভর শিক্ষার অগ্রাধিকার, বহুভাষা শিক্ষা, দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষায় সময় উপযোগী প্রতিরক্ষা কৌশল নির্ধারণ এবং এই সকল প্রত্যেকটি বিষয় কাজ এগিয়ে চলছে পর্যায়ক্রমিকভাবে। মাননীয় স্পিকার, একটু আগে মাননীয় বিরোধী দলীয় নেতা বিষয়টি উল্লেখ করেছেন। কি সেই বিষয়টি? বিষয়টি হচ্ছে অবশ্যই দুর্নীতি দমন এবং আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের অগ্রাধিকার। বর্তমান সরকার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সম্পূর্ণভাবে পেশাদার হিসাবে গড়ে তুলতে চায়। মাননীয় স্পিকার, একইভাবে মাননীয় স্পিকার, দুর্নীতির যে বিষয়টি আছে আমরা দেখেছি স্বৈরাচারের সময় কিভাবে প্রতি বছর এই দেশ থেকে $16 বিলিয়ন পাচার করে দেওয়া হয়েছে, যার ফলে বিরোধী দলীয় নেতা ওনার বক্তব্যে যে রাস্তাঘাট বা যেটারই উনি বিবরণ দিয়ে থাকুক না কেন, এই সকল সমস্যাগুলো একটি অন্যতম কারণ হচ্ছে এই দুর্নীতি। মাননীয় স্পিকার, এবং এই দুর্নীতিকে যে কোনোভাবেই হোক, সেটি হাত বেঁধেই হোক, টুটি চেপেই হোক, যে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে বর্তমান সরকার মাননীয় স্পিকার বদ্ধপরিকর। মাননীয় স্পিকার, দেশের মানুষের যে কটি চাওয়া, মূল যে কটি চাওয়া, তার মধ্যে অন্যতম সাধারণ নাগরিকের, খেটে খাওয়া মানুষের অন্যতম চাওয়া হচ্ছে একটি নিরাপদ পরিবেশ। অর্থাৎ একজন কৃষক হোক, একজন শ্রমিক হোক, একজন শিক্ষক হোক, শিক্ষিকা হোক, ছোট ব্যবসায়ী হোক, যেমনই মানুষ হোক না কেন, প্রত্যেকটি মানুষ চায় দিন শেষে কাজ শেষ করে যখন সে বাড়িতে ফিরে যাবে তখন সে নিরাপদে যাতে যেতে পারে বাড়িতে, অথবা দিন শেষে বাড়ি গিয়ে যখন পরিবারকে নিয়ে যদি কোথাও বেড়াতে বের হয় সে যাতে নিরাপদে যেতে পারে, আবার নিরাপদে তার বাসস্থানে ফিরে আসতে পারে। মাননীয় স্পিকার, জনগণের এই নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটু আগেই আমরা উল্লেখ করেছি আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে পেশাদার হিসাবে গড়ে তুলতে চাই, এবং সেটিরই অংশ হিসেবে মাননীয় স্পিকার আমরা বর্তমান সরকার
10,000 নতুন পুলিশ কনস্টেবল নিয়োগ দেওয়ার পরিকল্পনাও হাতে নিয়েছে। মাননীয় স্পিকার, আগেও বলেছি, আবারও আমি উল্লেখ করতে চাই, বর্তমান সরকার কোনোভাবেই কোনো প্রকার চরমপন্থা বা উগ্রবাদকে প্রশ্রয় দিবে না। এবং আমরা যেভাবে সরকারি দল এবং বিরোধী দল আমরা বিভিন্ন বিষয় এই সংসদে কোনো বিষয় হয়তো দ্বিমত করেছি, কিন্তু একই সাথে অনেক বিষয় আমরা একমত পোষণ করেছি। আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে যে উগ্রবাদ এবং চরমপন্থাকে যে বর্তমান সরকার প্রশ্রয় দেবে না, এই ব্যাপারে আমরা সম্পূর্ণভাবে বিরোধী দলের সহযোগিতা পাবো ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, আজ থেকে প্রায় 3 বছর আগে জনগণের আকাঙ্ক্ষার বাংলাদেশ গঠনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের সঙ্গে বিভিন্ন জেলা, উপজেলা পর্যায়ে, গ্রাম পর্যায়ে জনগণের সঙ্গে সংলাপের মাধ্যমে 31 দফা আমরা জাতির সামনে, দেশের সামনে উপস্থাপন করেছিলাম। মাননীয় স্পিকার, একটি রাজনৈতিক দলের সদস্য হিসাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বিগত নির্বাচনে এই 31 দফার ভিত্তিতে আমরা আমাদের ম্যানিফেস্টো জনগণের সামনে উপস্থাপন করেছিলাম। সেই ম্যানিফেস্টোর প্রতি জনগণ তাদের রায় দিয়েছে। মাননীয় স্পিকার, আমি মনে করি সেই 31 দফার আলোকে যে ম্যানিফেস্টো আমরা দিয়েছিলাম, অর্থাৎ সেই যে 31 দফা, সেই 31 দফার পক্ষে যখন জনগণ রায় দিয়েছে, এই 31 দফা এখন আর বিএনপির 31 দফা নয়, বরং এটি এখন সমগ্র বাংলাদেশের জনগণের 31 দফা। এবং এই 31 দফা এখন যেরকম, 31 দফা এখন যেমন সমগ্র বাংলাদেশের জনগণের 31 দফা, মাননীয় স্পিকার, ঠিক একইভাবে এই পবিত্র জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আমরা নির্বাচনের আগে প্রায় সবগুলো রাজনৈতিক দল, আজ আমার দল, একই সাথে বিরোধী রাজনৈতিক দল, আমরা এই জুলাই সনদ স্বাক্ষর করেছিলাম। মাননীয় স্পিকার, আগেও বলেছি, আজও বলছি, পরিষ্কারভাবে ব্যর্থহীন ভাষায় আমি বলতে চাই, আমরা জুলাই সনদ যেটি স্বাক্ষর করেছিলাম, স্বাক্ষরিত প্রতিটি জুলাই সনদের স্বাক্ষরিত প্রতিটি দফা বাস্তবায়নে আমরা জনগণের কাছে দায়বদ্ধ, অঙ্গীকারবদ্ধ। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, ফ্যাসিবাদ স্বৈরাচারের আমলে যেভাবে দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে, সংগঠনকে ধ্বংস করে দেওয়া হয়েছে, প্রতিটি সাংবিধানিক সংগঠনকে যেমন ধ্বংস করে দেওয়া হয়েছে, তার মধ্যে অন্যতম একটি ছিল বাংলাদেশের শিক্ষা খাত। আপনি দেখেছেন মাননীয় স্পিকার, আপনার পরিষ্কার মনে আছে কিভাবে সেই সময় নকলকে উৎসাহিত করা হয়েছিল, কিভাবে সেই সময় অটো প্রমোশন দিয়ে আমাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। মাননীয় স্পিকার, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও আমরা এ ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখিনি। মাননীয় স্পিকার, আমাদের শিক্ষা খাতের অনেকগুলো সমস্যা রয়েছে যা ফ্যাসিবাদ স্বৈরাচারের সময় হয়েছিল, শুরু হয়েছিল, এবং পরিকল্পিতভাবেই তা করা হয়েছিল বলে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। মাননীয় স্পিকার, এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করার জন্য যেমন প্রাথমিক সহ সকল পর্যায়ে শিক্ষকদের প্রশিক্ষণ, সঠিকভাবে ভালো প্রশিক্ষণ দেওয়ার জন্য, একইভাবে বিভিন্ন বিতর্কিত বিষয়গুলো সিলেবাসগুলো থেকে ধীরে ধীরে সরিয়ে আনা, একইভাবে শিক্ষার বিভিন্ন উপকরণ নিশ্চিত করা, এই সকল বিষয়গুলোকে আমরা প্রাধান্য দিতে চাই মাননীয় স্পিকার। এবং এই কারণেই আপনি দেখেছেন মাননীয় স্পিকার, এবার বাজেটে বর্তমান সরকার শিক্ষা খাতে সবচেয়ে বেশি বরাদ্দ রেখেছে। এবং মাননীয় স্পিকার, আমরা দেখেছি পৃথিবীতে যে কটি দেশ উন্নতি করেছে প্রত্যেকেই তারা শিক্ষা খাতে সকল সময় বরাদ্দ বেশি রেখেছে। মাননীয় স্পিকার, ইজিপ্ট, সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে লেখা আছে, যদি কোনো জাতিকে ধ্বংস করতে হয় তাহলে তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দাও। মাননীয় স্পিকার, আমার কেন জানি মনে হয় এই বাক্যটিকে স্বৈরাচার
ফ্যাসিবাদ স্বৈরাচার মনে প্রাণে গ্রহণ করেছিল কাউকে খুশি করার জন্য। মাননীয় স্পিকার, কোন একটি বিশেষ গোষ্ঠী, কোন একটি বিশেষ দেশকে খুশি করার জন্য তারা এই নীতিটি গ্রহণ করেছিল। মাননীয় স্পিকার, বর্তমান সরকার সম্পূর্ণভাবে এটির বিরোধী এবং দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে শিক্ষা দেওয়ার জন্য, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে ভালো শিক্ষার নিশ্চয়তা দেওয়ার জন্য, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে যারা গড়ে তুলবেন সেই সকল শিক্ষকদেরকে সুন্দরভাবে সঠিক ভালো ট্রেনিং দেওয়ার জন্য সকল উদ্যোগ বর্তমান সরকার গ্রহণ করেছে। মাননীয় স্পিকার, এই কার্যক্রম যাতে আমরা সঠিকভাবে চালিয়ে যেতে পারি সেজন্য মাননীয় স্পিকার আমরা যে পরিকল্পনা গ্রহণ করেছি, আগামী 5 বছরে ইনশাল্লাহ বাজেটের শতকরা 5% আমরা শিক্ষা খাতে পর্যায়ক্রমিকভাবে বরাদ্দ করব, জিডিপির 5%। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমরা যে যতই বলি না কেন, ছোটবেলায় একটি লেখা পড়েছিলাম বইয়ের মধ্যে, স্বাস্থ্যই হচ্ছে সকল সুখের মূল। যদি স্বাস্থ্য কারো নষ্ট হয়ে যায়, তাকে যা কিছুই দেওয়া হোক না কেন, কোনো কিছু ভালো খাবার দেওয়া হোক, ভালো পোশাক দেওয়া হোক, ভালো জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া হোক, কোনো কিছুই সে উপভোগ করতে পারবে না। মাননীয় স্পিকার, আমরা অতীতের শিক্ষা ব্যবস্থার যে করুণ চিত্র সংক্ষেপে আপনার সামনে তুলে ধরেছিলাম। মাননীয় স্পিকার, একইভাবে স্বৈরাচার ফ্যাসিবাদ স্বৈরাচারের সময় স্বাস্থ্য খাতকেও সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছিল। মাননীয় স্পিকার, বলতে দ্বিধা নেই, আমার স্ত্রী যেহেতু একজন চিকিৎসক, আমার আশেপাশে যে কোনো ভাবেই হোক, সে কারণেই হোক, বহু চিকিৎসক আমার আশেপাশে আছেন, আমার পরিবারের মধ্যেই হোক, পরিবারের আশেপাশে হোক। সবার থেকে যে ধারণাটা আমি পেয়েছি মাননীয় স্পিকার, বলতে দ্বিধা নেই যে স্বৈরাচার ফ্যাসিবাদী স্বৈরাচার সরকার বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে অন্য কারো হাতে মনে হয় তুলে দিয়েছিল। একটি বিশেষ দেশকে সুবিধার জন্য ধ্বংস করে দেওয়া হয়েছিল আমাদের চিকিৎসা ব্যবস্থা। মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলীয় নেতা বাজেট উপস্থাপনের দিন ওনার বক্তব্যে উনি বলেছেন যে সম্পূর্ণ চিকিৎসা ব্যবস্থা অসুস্থ। আমি ওনার সাথে, উনি বলেছিলেন 100% অসুস্থ, আমি বলেছিলাম 100% না 101% অসুস্থ। মাননীয় স্পিকার, আজও একইভাবে সেই কথার পুনরাবৃত্তি করতে চাই। মাননীয় স্পিকার, সেজন্যই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি পর্যায়ক্রমিকভাবে আমরা এই চিকিৎসা ব্যবস্থাকে ধীরে ধীরে গড়ে তুলতে চাই, জনগণের উপযোগী করে তুলতে চাই। সেজন্য মাননীয় স্পিকার, এই চিকিৎসা খাতকে গড়ে তোলার পাশাপাশি জনগণ যাতে সুবিধা পায়, সেজন্যই মাননীয় স্পিকার আমরা এই বছর বাজেটের 1.2% বরাদ্দ রেখেছি চিকিৎসা খাতের জন্য এবং পর্যায়ক্রমিকভাবে আগামী 5 বছর এটিকে আমরা 5% উন্নীত করতে চাই। মাননীয় স্পিকার, জিডিপির। মাননীয় স্পিকার, বর্তমান যুগে, বর্তমান বিশ্বে, ইউরোপে তারা একটি নীতি গ্রহণ করেছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। অর্থাৎ একজন মানুষ অসুস্থ হবার আগেই যদি তাকে আমরা সচেতন করার মাধ্যমে অসুস্থ হওয়া থেকে দূরে রাখতে পারি, তাহলে সেই মানুষটি যেমন উপকৃত হবে, সেই মানুষটি যেমন সুস্থ থাকবে, একইভাবে মাননীয় স্পিকার রাষ্ট্র বা জনগণের অর্থ কম খরচ হবে এবং একইভাবে মাননীয় স্পিকার তার ফলে যেটি হবে, যে মানুষটি শেষ পর্যন্ত অসুস্থ হবে, সে যখন হাসপাতালে যাবে সে কিছুটা হলেও বেটার চিকিৎসা, বেটার সুবিধা পাবে। এবং সে কারণে মাননীয় স্পিকার জনগণকে আরো সচেতন করার জন্য, স্বাস্থ্যর বিষয়ে আরো সচেতন করার জন্য আমরা নির্বাচনের আগে বলেছিলাম আমরা সারা বাংলাদেশে 1 লক্ষ হেলথ কেয়ারার অ্যাপয়েন্ট করতে চাই। মাননীয় স্পিকার, আপনি জানলে খুশি হবেন এবং আপনার মাধ্যমে এই সংসদে আমি জানাতে চাই যে আমরা এই 1 লক্ষ হেলথ কেয়ার অ্যাপয়েন্ট করার কাজ শুরু করেছি। মাননীয় স্পিকার, অতি শীঘ্র এটি ঘোষণা করা হবে। মাননীয় স্পিকার, আপনি জানলে খুশি হবেন এবং এই সংসদের মাধ্যমে আমি সকলকে, আপনার মাধ্যমে এই সংসদের সকলকে জানাতে চাই যে বাংলাদেশে আরেকটি শ্রেণীর মানুষ আছে যাদের চিকিৎসা পেতে খুবই কষ্ট হয়, বিশেষ করে গ্রামে গঞ্জে যে মানুষগুলো থাকে। কারা তারা? তারা হচ্ছে আমাদের সন্তানেরা, আমাদের শিশুরা। তাদের চিকিৎসা ব্যবস্থা সেভাবে নেই বললেই চলে, একদম শূন্যের কোঠায়। মাননীয় স্পিকার, বর্তমান সরকার দ্রুততার সাথে 5টি বিভাগে 5টি সম্পূর্ণভাবে 200 বেডের 5টি শিশু হাসপাতাল চালু করার উদ্যোগ গ্রহণ করেছে, যেটি ইনশাল্লাহ আমরা প্রত্যাশা করছি মাননীয় স্পিকার আগামী সেপ্টেম্বর মাসে এই টোটাল 1000 বেডের হাসপাতালগুলো তো চালু হবে শিশুদের জন্য শুধুমাত্র।
মাননীয় স্পিকার, গত কয়েক মাসে আমি বাংলাদেশের অনেকগুলো এলাকা ঘুরেছি, বহু মানুষের সাথে আমার কথা হয়েছে। মাননীয় স্পিকার, ফ্যাসিবাদের আমলে, স্বৈরাচারের আমলে শুধু উন্নয়নের কথা শুনতাম, কিন্তু যখন মাননীয় স্পিকার আমি দেশের বিভিন্ন অঞ্চলে গিয়েছি, বহু মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে কথা বলেছি, যখন তাদের এলাকাগুলো সম্পর্কে জেনেছি, তখন মাননীয় স্পিকার সেই ফ্যাসিবাদের উন্নয়নের সেই গল্প এবং বাস্তবতার মধ্যে কোনোই মিল পায়নি মাননীয় স্পিকার। এবং মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলের নেতা তার নিজের জেলা যেহেতু সিলেট, বিগত বাজেট উপস্থাপনের দিন উনি ঢাকা সিলেট হাইওয়ের কথা বলেছিলেন এবং সেই সাথে তখন স্পিকার সাহেব সেদিন উপস্থিত ছিলেন, সেই সাথে আমাকেও একটু সংযুক্ত করেছেন সিলেটের সাথে, স্পিকার সাহেবকেও সংযুক্ত করেছিলেন আত্মীয়তার সূত্রে সিলেটের সাথে। মাননীয় স্পিকার, আপনি জানলে খুশি হবেন মাননীয় স্পিকার, এবং আপনার মাধ্যমে আমি বলতে চাই যে এই সকল কাজগুলো পর্যায়ক্রমিকভাবে আমরা শুরু করেছি। ইনশাআল্লাহ ধীরে ধীরে আমরা জনগণকে এর সুফল পৌঁছে দিতে পারবো। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি আরেকটি খাতের কথা উল্লেখ না করলেই নয়। বিগত স্বৈরাচারের সময় আমরা দেখেছি অনেকগুলো খাতের মধ্যে একটি খাতকে স্বৈরাচার এবং তার আশেপাশের ক্লোজ যারা লোকজন ছিল তারা বেছে নিয়েছিল নিজেদের পকেট ভারী করার জন্য। মাননীয় স্পিকার, কোন সেই খাতটি? সেই খাতটি ছিল মাননীয় স্পিকার বিদ্যুৎ সেক্টর। ফ্যাসিবাদের সময় ১.৫ দশকে বিদ্যুৎ খাত থেকে হরিলুট হয়েছে কমপক্ষে মাননীয় স্পিকার ৩ লক্ষ কোটি টাকা। কুইক রেন্টালগুলোকে, এইটি ছিল তাদের কুইক রেন্টালের নামে কুইক মানি অর্জনের একটি সেক্টর, কুইক দুর্নীতির একটি সেক্টর। মাননীয় স্পিকার, এই কুইক রেন্টালগুলোকে কমপক্ষে ১,৩০,০০০ কোটি টাকারও বেশি ক্যাপাসিটি চার্জ দেওয়া হয়েছিল, কিন্তু মাননীয় স্পিকার জনগণ কিন্তু তার সুফল পায় নাই। মাননীয় স্পিকার, জ্বালানি খাত ফ্যাসিবাদের শাসন আমলে সম্পূর্ণভাবে আমদানি নির্ভর করে ফেলা হয়েছিল এই জ্বালানি খাতকে। এবং শুধু তাই নয় মাননীয় স্পিকার, সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছিল সেটি হচ্ছে মাননীয় স্পিকার, স্বাভাবিকভাবে জ্বালানি এটি আমাদেরকে ইম্পোর্ট করে আনতে হয় বিদেশ থেকে। আমরা এখানে আমাদের কোনো তেলের খনি নেই, ডিজেল বলেন, পেট্রোল বলেন, যেটি আমাদেরকে সম্পূর্ণভাবে বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয়। কিন্তু ইম্পোর্ট করে আনতে হলেও মাননীয় স্পিকার যেই মজুদটি রাখা উচিত আপৎকালীন সময়ের জন্য, সেই মজুদের উপরে কোনো রকমই নজর দেওয়া হয়নি। ফলে আগে মাত্র ৩০ দিনেরও কম মজুদ আমাদের হাতে থাকতো। বিগত ৩ মাস কাজ করার ফলে, বিশেষ করে যখন এই সমস্যা তৈরি হলো মধ্যপ্রাচ্যের, আমরা কাজ শুরু করেছি এবং পর্যায়ক্রমিকভাবে মাননীয় স্পিকার আমরা এই মজুদটাকে এখন ৪৫ দিনের উপরে নিয়ে গেছি এবং ইনশাল্লাহ এটিকে আমরা ৯০ দিন পর্যন্ত নিয়ে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করছি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আপনি জানলে আশ্চর্য হবেন মাননীয় স্পিকার, বিগত স্বৈরাচারের সময় ১৭ বছর ধরে বাংলাদেশের যে বাপেক্স আছে, আমাদের যে গ্যাস কূপ খননের যে সংস্থাটি আছে, তাদেরকে কোনোভাবেই কোনো রকম ভাবে সুযোগ দেওয়া হয়নি কাজ করার জন্য। মাননীয় স্পিকার, সম্পূর্ণভাবে বিদেশিদের হাতে এটি ছেড়ে দেওয়া হয়েছিল। মাননীয় স্পিকার, বর্তমান সরকার বাপেক্সকে সক্রিয় করে আবার গড়ে তুলছে, তাদের জন্য রিগ আমদানি করা হচ্ছে এবং তারা নিজেরা গ্যাস কূপ খনন করবে। মাননীয় স্পিকার, তারা নিজেরা গ্যাস কূপ খনন করার মাধ্যমে নতুন গ্যাস কূপ খনন করবে, পুরনগুলোতেও তারা গ্যাসের অনুসন্ধান করবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে। সে অভিজ্ঞতা এবং পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি। মাননীয় স্পিকার, এবারও রাষ্ট্র পরিচালনায় আমাদের সুনির্দিষ্ট কতগুলো পরিকল্পনা রয়েছে, যা সংক্ষেপে আপনার সামনে আমি তুলে ধরেছি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, যদিও আমাদের অর্থনীতি দুর্বল, সমগ্র বিশ্ব একটি যুদ্ধ পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে এবং এই সংসদ, এই সরকারের কাছে জনগণের প্রত্যাশা অপরিসীম। মাননীয় স্পিকার, এমন পরিস্থিতিতেও আমরা ঘুরে দাঁড়াতে শুরু করেছি। মাননীয় স্পিকার, অর্থনৈতিকভাবে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছি। মাননীয় স্পিকার,
মাননীয় স্পিকার, আমরা জনগণকে সাথে নিয়ে পরিকল্পনাগুলোকে ইনশাল্লাহ বাস্তবায়ন করব। কারণ মাননীয় স্পিকার, বাংলাদেশের জনগণ পরিশ্রমী, আমাদের তরুণরা উদ্যমী, আমাদের কৃষকরা পরিশ্রমী এবং উৎপাদনশীল মাননীয় স্পিকার, এবং আমাদের উদ্যোক্তারা সম্ভাবনাময়। মাননীয় স্পিকার, আমি বিশ্বাস করি সরকার যদি ব্যবসা বাণিজ্যের সামনে সকল বাধা সরিয়ে দিতে সক্ষম হয়, আমরা দুর্নীতিকে যদি নিয়ন্ত্রণ করতে পারি এবং ন্যায়ভিত্তিক সুযোগ সৃষ্টি করতে পারি মাননীয় স্পিকার, এবং অবশ্যই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে যদি জবাবদিহিতার আওতায় আনতে পারি মাননীয় স্পিকার, তাহলেই আমরা শহীদদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব। মাননীয় স্পিকার, একটু আগেই বলেছি সারা দেশ ঘুরে আমি মানুষের সাথে কথা বলেছি, দেশ ঘুরেছি, বিভিন্ন জায়গায় গিয়েছি। ঘুরে আসার পরে মাননীয় স্পিকার, মানুষের মধ্যে আমি যে উৎসাহ, যে উদ্দীপনা, যে আগুন দেখেছি, যে উদ্যম দেখেছি মাননীয় স্পিকার, একজন নাগরিক হিসেবে মাননীয় স্পিকার আমি কনফিডেন্ট, এবং সেই কনফিডেন্ট বলেই আজকে আমার সেই বিষয়টি আমি এই সংসদের সাথে শেয়ার করলাম মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে এই সংসদের সকল সদস্যদের মাধ্যমে, কারণ আমরা সকলে জনগণের প্রতিনিধি, জনগণের প্রতিনিধিত্ব আমরা করছি, আমি কয়েকটি বিষয়, হয়তোবা এটি ঠিক সংসদীয় বিষয় না, তারপরে কিন্তু আমি মনে করি রাজনীতির বিষয় না, কিন্তু আমি মনে করি বিষয়গুলি আমাদের বর্তমান এবং ভবিষ্যতের সাথে জড়িত, এবং সে কারণে মাননীয় স্পিকার এই বিষয়গুলি আমি এই মহান সংসদের সামনে, এই 350 জনপ্রতিনিধির সামনে মাননীয় স্পিকার আমি আপনার মাধ্যমে উপস্থাপন করতে চাই। মাননীয় স্পিকার, দুর্নীতি, দুঃশাসন, স্বৈরাচার, ফ্যাসিবাদের কবলে পড়ে শুধু রাজনীতি, অর্থনীতি নয়, বরং আমাদের ধর্মীয়, খুব সম্ভবত মাননীয় বিরোধী দলীয় নেতা ওনার বক্তব্যে বিষয়টি উপস্থাপন করেছেন, ওনার সাথে একসাথে আমি উপস্থাপন করতে চাই। আমাদের ধর্মীয়, সামাজিক, সংস্কৃতি এবং পারিবারিক মূল্যবোধের মনে হয় অবক্ষয় ঘটেছে কিছু। মাননীয় স্পিকার, আমাদের এই মূল্যবোধকে ফিরিয়ে আনতে হবে, যে কোনো ভাবেই হোক না কেন। পারিবারিক যে মূল্যবোধ সেটিকেও আমাদের ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, একটি ছোট্ট ছড়া আমিও ছোটবেলায় পড়েছি, আপনিও পড়েছেন, আমার বিশ্বাস অধিকাংশ বিরোধী দলীয় নেতাও পড়েছেন, আমি মনে করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি অনেক সংসদ সদস্যই পড়েছেন। সেটি কি? সেটি ছড়াটি, সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। মাননীয় স্পিকার, আমাদের এই ছোটবেলার যে ছড়া বা কবিতা, যেই মূল্যবোধ, সেই মূল্যবোধ আমাদেরকে, এই সংসদকে যে কোনো মূল্যে ফিরিয়ে আনতে হবে। মাননীয় স্পিকার, যদি আমরা এই দেশকে গঠন করতে চাই, তাহলে অবশ্যই এই সকল মূল্যবোধ আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। এক্ষেত্রে মাননীয় স্পিকার, আমি প্রতিটি পরিবার যার যার দায়িত্ব পালন করবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি, এবং এই দায়িত্বটা যাতে প্রত্যেকটি পরিবার পালন করতে পারে, যাতে করে। মাননীয়, আপনার মাধ্যমে মাননীয় সকল সংসদ সদস্যকে আমি অনুরোধ করব, এই ব্যাপারে যদি আপনারা যার যার এলাকায় মানবিক দায়িত্ব গ্রহণ করেন, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশকে ফিরিয়ে আনতে পারবো। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি আরেকটি বিষয় জনগণের দৃষ্টি আকর্ষণ করতে চাই। মাননীয় স্পিকার, মাননীয়, আমি জানি না কিভাবে মিলে গেল, মাননীয় বিরোধী দলীয় নেতা তার একটু আগে যে বক্তব্য উপস্থাপন করেছেন সেখানে উনিও এই বিষয়টি উল্লেখ করেছেন। মাননীয় স্পিকার, আসুন মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সকল সংসদ সদস্য আমরা আমাদের জনগণকে উদ্বুদ্ধ করি, আমরা যেন যত্র তত্র ময়লা আবর্জনা না ফেলি। এটি আমরা যদি প্রত্যেকে, বাংলাদেশের 300 এলাকায় 300 জন সংসদ সদস্য, এবং আমার বোনেরাও যে 50 জন আমাদের এখানে নারী সংসদ সদস্য আছেন, সেই বোনেরাও যদি স্ব এলাকায় আমরা দায়িত্ব গ্রহণ করি, তাহলে অবশ্যই আমরা এই অবস্থার পরিবর্তন ঘটাতে পারবো। মাননীয় স্পিকার, প্লাস্টিক ব্যাগ, পলিথিন ব্যাগ কিংবা বোতল, যেখানে যেতেই থাকুক না কেন, সেটি যাতে আমরা মানুষকে
সেই সচেতনতা দিতে পারি, সেটি যাতে যেখানে সেখানে ফেলা না হয়। মাননীয় স্পিকার, ছোট্ট এই বিষয়গুলো সংসদে বলার কারণ হলো বিষয়গুলি ছোট হলেও বিষয়গুলি আমাদের জনজীবনে এর প্রভাব অপরিসীম, বর্তমান এবং ভবিষ্যতের জন্য। মাননীয় স্পিকার, আমরা চাই, নিশ্চয়ই আমরা চাই, প্রত্যেকটি মানুষ আমরা চাই, প্রত্যেকটি সংসদ সদস্য আমরা চাই একটি পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যকর বাংলাদেশ গড়ে তুলতে। মাননীয় স্পিকার, আমি একটু পরেই মাগরিবের আজান হয়ে যাবে, আমি আমার বক্তব্যকে সংক্ষেপ করে নিয়ে আসতে চাই। মাননীয় স্পিকার, আমি এই বাজেট অধিবেশন চলাকালীন সময়ে যারা নিয়ম শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেছেন, সার্জেন্ট অ্যাট আর্মস, সংসদের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। মাননীয় স্পিকার, এবার আমি আরেকটি বিষয়ের উপরে দৃষ্টি আনতে চাই, এটিও আমি বিরোধী দলের সম্মানিত নেতার সাথে একমত হয়ে বলতে চাই। সেটি হলো, এই সংসদে এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের কয়েকজন ব্যক্তি যারা কাজ করেছেন, বাজেট অধিবেশন চলাকালীন সময়ে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন, তাদেরকে এই সময়ের মধ্যে যে প্রাপ্য ভাতা সংসদের রীতি অনুযায়ী সেটি দেওয়ার আহ্বান আমি জানাতে চাই মাননীয় বিরোধী দলের নেতার সাথে। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, বর্তমান সরকার জনগণের সরকার, বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ সরকার। আমরা জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করি, আমরা জনগণের আকাঙ্ক্ষাকে সম্মান করি। জনগণের জীবন এবং সম্পদ সুরক্ষা সরকারের পবিত্র আমানত বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। মাননীয় স্পিকার, আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে রাষ্ট্র এবং সরকার হবে জনগণের কাছে জবাবদিহিমূলক। মাননীয় স্পিকার, অর্থনীতি হবে অন্তর্ভুক্তিমূলক এবং সর্বোপরি নাগরিকের জীবন হবে নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং সম্ভাবনাময়। মাননীয় স্পিকার, ত্রয়োদশ জাতীয় সংসদের চলতি দ্বিতীয় অধিবেশন গত 7 জুন 2026 তারিখে শুরু হয়ে 1 মাস 9 দিন পর আজ সমাপ্ত হতে যাচ্ছে। গত 11 জুন 2026 তারিখে মাননীয় অর্থমন্ত্রী সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট উপস্থাপন করেছেন। এই সংসদের প্রথম বাজেট উপস্থাপন করেছেন। বাজেটের উপর সরকারি এবং বিরোধী দলের 316 জন সংসদ সদস্য প্রায় 48 ঘন্টা 51 মিনিট আলোচনা করেছেন। এই অধিবেশনে আমি যদি সঠিক বলে থাকি 11টি বিল পাস সহ প্রধানমন্ত্রীর প্রশ্ন এবং অন্যান্য মাননীয় মন্ত্রীদের প্রশ্ন জিজ্ঞাসা উত্তর আলোচিত এবং টেবিলে উপস্থাপিত হয়েছে। এছাড়াও মাননীয় স্পিকার, সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি, সরকারি হিসাব কমিটি সহ বেশ কয়েকটি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠিত হয়েছে। অধিবেশন চলাকালে সংসদ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারীগণ দিনরাত সরকারি ছুটি সহ ছুটির দিনেও এমনকি অক্লান্ত পরিশ্রম করে মঞ্জুরি দাবি ছাঁটাই প্রস্তাব, বাজেট পাস, 68টি বিধিতে সংক্ষিপ্ত আলোচনা, 147 বিধিতে সাধারণ আলোচনা এবং সংসদীয় বিভিন্ন কার্যক্রম পরিচালনা সহ অধিবেশন সুষ্ঠুভাবে সমাপ্তিতে সহায়তা করেছেন। তাই সার্বিক বিষয় বিবেচনাপূর্বক 2026 খ্রিস্টাব্দে বাজেট অধিবেশন উপলক্ষে জাতীয় সংসদ সচিবালয়, যা একটু আগে আমি বলেছি, আবারও জোর দিয়ে বলতে চাই, সকল কর্মকর্তা ও কর্মচারী, 7 বাৎসরিক কর্মচারীবৃন্দ, প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মচারীবৃন্দ, যারা সংসদ ভবনস্থ প্রধানমন্ত্রী দপ্তরে সহায়ক হিসাবে কর্মরত, বিটিভি এবং বাংলাদেশ বেতারের সংসদে কর্মরত কর্মচারীবৃন্দ এবং সংসদে কর্মরত গণপূর্ত বিভাগ সহ সংশ্লিষ্ট কর্মচারীবৃন্দকে পূর্ব রেওয়াজ অনুযায়ী তাদের চলতি 1 মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ সম্মানী ভাতা হিসাবে প্রদানের জন্য আমি মাননীয় স্পিকারকে অনুরোধ করছি। মাননীয় স্পিকার, সংসদ পরিচালনার জন্য আমি মাননীয় স্পিকারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় ডেপুটি স্পিকারকে।
মাননীয় চিফ হুইপ সহ হুইপবৃন্দ, মন্ত্রিসভার মাননীয় সদস্যবৃন্দ এবং সকল মাননীয় সংসদ সদস্যকেও আন্তরিক ধন্যবাদ। আমি মাননীয় বিরোধী দলীয় নেতা, বিরোধী দলীয় উপনেতা এবং বিরোধী দলীয় চিফ হুইপ সহ বিরোধী দলের সকল সংসদ সদস্যকেও জানাই আন্তরিক ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি সভাপতি মণ্ডলীর মাননীয় সদস্যবৃন্দকে। আন্তরিক ধন্যবাদ জানাই সংসদ সচিবালয়ে সচিব সহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে। আরও ধন্যবাদ জানাই চিকিৎসক, পুলিশ, ফায়ার সার্ভিস, গণপূর্ত, বিদ্যুৎ ও টেলিফোন বিভাগ সহ নিরাপত্তা বাহিনী সহ সকল সেবাকারী প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গকে। অবশ্যই সাংবাদিক ভাইরা এর থেকে বাদ যাবেন না, ধন্যবাদ তাদেরও প্রাপ্য। মাননীয় স্পিকার, শেষ করার আগে একটি কথা বলতে চাই। অবশ্যই এটি সংসদ এবং সংসদের রীতি অনুযায়ী সারা বিশ্বে যেটি প্র্যাকটিস, সেই অনুযায়ী অবশ্যই আমাদের মধ্যে মতভিন্নতা থাকবে, তবে অবশ্যই শত্রুতা নয়। মাননীয় স্পিকার, প্রতিহিংসা প্রতিশোধের পরিবর্তে থাকবে ন্যায়পরায়ণতা, যা মাননীয় বিরোধী দলের নেতা জোর দিয়েছেন, আমিও একই সাথে তার উপরে জোর দিতে চাইছি। মাননীয় স্পিকার, এই বাংলাদেশ আর যাতে কখনো কোনোভাবেই ফ্যাসিবাদ, স্বৈরাচার মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, আর যাতে আমাদের এই প্রিয় মাতৃভূমি তাবেদারি রাষ্ট্রে পরিণত হতে না পারে। মাননীয় স্পিকার, এই প্রশ্নে মাননীয় স্পিকার, আমরা অর্থাৎ সংসদে বিরোধী দল এবং সরকারি দল, আমি দৃঢ়ভাবে আমরা বিশ্বাস করতে চাই আমাদের মধ্যে রয়েছে জাতীয় ঐক্য এবং যে কোনো মূল্যে এই জাতীয় ঐক্য অটুট এবং বজায় থাকবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আপনাকে আন্তরিক ধন্যবাদ আমাকে আমার বক্তব্য উপস্থাপন করতে দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী আপনাকেও। মাননীয় সদস্যবৃন্দ, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন সফলভাবে সম্পন্ন হওয়ায় মাননীয় বিরোধী দলের নেতার প্রস্তাব এবং মাননীয় সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর সদয় সম্মতির প্রেক্ষিতে সংসদীয় রেওয়াজ অনুযায়ী জাতীয় সংসদ সচিবালয় এবং সংশ্লিষ্ট দপ্তরসমূহের কর্মকর্তা কর্মচারীদের সম্মানী ভাতা প্রদানের বিষয়টি আমি সাদরে গ্রহণ করছি। পরিশেষে মহান আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করি, তিনি যেন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণে সমৃদ্ধ করেন এবং আমাদের সকলকে জনগণের কল্যাণে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের তৌফিক দান করেন। আমি এখন ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি সংক্রান্ত মহামান্য রাষ্ট্রপতির আদেশ পাঠ করছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় প্রদত্ত ক্ষমতা বলে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদের চলতি দ্বিতীয় ২০২৬ খ্রিস্টাব্দের বাজেট অধিবেশন ১৪৩৩ বঙ্গাব্দের ৩১ আষাঢ় মোতাবেক ২০২৬ খ্রিস্টাব্দের ১৫ জুলাই বুধবার বৈঠক শেষে সমাপ্ত ঘোষণা করছি। মোহাম্মদ শাহাবুদ্দিন, রাষ্ট্রপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ধন্যবাদ মাননীয় সংসদ নেতা, বিরোধী দলের নেতা এবং সমস্ত সংসদ সদস্যদেরকে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।